শাহজালাল বিমানবন্দরের আশপাশে যদি সম্প্রতি যে ঘটনা ঘটলো তা নিয়ে নিরাপত্তা ইস্যু কিন্তু তৈরি হয়েছে। এই বিমানবন্দরের আশেপাশে দেখছি যে ঘন বসতিপূর্ণ এলাকা রয়েছে, শিল্পাঞ্চল রয়েছে, স্কুল কলেজ রয়েছে। তো আগে থেকেই বলা হতো যে বিমানবন্দর অন্যত্র স্থানান্তর করা যেতে পারে কিংবা করা উচিত, মানে বৈমানিকরা বলেছেন। তো সামরিক বেসামরিক বিমান চলাচলে যদি বলি যে বেস্ট প্র্যাকটিস আসলে কি অন্যান্য দেশের সাথে যদি আমাদের দেশের তুলনা করি? ধন্যবাদ। আপনি একটা চমৎকার শব্দ বলেছেন, বেস্ট প্র্যাকটিস, মানে আইডিয়াল সিচুয়েশন কি হওয়া উচিত। আমাদের যদি যথেষ্ট জমি থাকতো, বিশাল দেশ হতো এবং আমাদের যদি সেরকম লাক্সারি থাকতো, অর্থ থাকতো, তাহলে আমরা প্রত্যেকটা উপজেলায় বা প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা শহরের মধ্যে একটা করে বিমানবন্দর করতে পারতাম। বাট আমাদের অর্থের দুর্বলতা, মানে সামর্থ্য কম আছে এবং আমাদের সেরকম ল্যান্ড নাই যেখানে আমরা একটা বিশাল বিমানবন্দর রাতারাতি বানিয়ে ফেলতে পারবো। আর এর পাশাপাশি গোটা বাংলাদেশে এখন কৃষি জমি, ম্যাক্সিমাম কৃষি জমি। তো সুতরাং আপনি যদি শুরুতেই ভাবেন যে আমাকে আর একটা এয়ারপোর্ট করলে সব সমস্যার সমাধান হবে, আমার মনে হয় এখানে যুক্তির একটু অভাব আছে। আমরা প্রশ্নটা এসেছে যে ঢাকা শহরের মতো ব্যস্ততম জায়গার মাঝখানে কিভাবে একটা এয়ারপোর্ট হতে পারে। এটা খুবই যৌক্তিক প্রশ্ন, কিন্তু এটার উত্তর খুবই সিম্পল। আপনি কি এটা বলবেন যে বসতির পাশে এয়ারপোর্ট না এয়ারপোর্টের পাশে বসতি? এটা 1962 সালে এই এয়ারপোর্টের প্ল্যান করা হয় এবং যাত্রা শুরু হয় 80-র দশকে। ইভেন 90-95 দিকেও এই পুরো এলাকা, উত্তরার পুরো এলাকাটা ছিল একটা ওয়েটল্যান্ড, একটা লো মার্শি ল্যান্ড। তো এটা আমাদের জনসংখ্যা বিস্তারের কারণে খুব তাড়াতাড়ি শহরের ব্যাপ্তি বেড়ে গেছে। তো তখন এখন মনে হতে পারে যে আমরা মানে বসতির মাঝখানে এই ধরনের এয়ারপোর্ট করব কেন? আমাদের আপনারা জানেন যে প্রায় বছর দশক আগে আরিয়াল খাঁ বিলের উপর আরেকটা এয়ারপোর্ট করার প্ল্যান করা হয়েছিল, বাট সেখানকার লোকজনের প্রতিবাদের কারণে এবং এটা সম্ভাব্য দুর্নীতির কারণে এই জিনিসটাকে আর করা যায়নি। সো আমি এটার সাথে একমত যে এটাকে এয়ারপোর্টটাকে সরিয়ে ফেললেই এটার সমস্যার সমাধান হবে। পৃথিবীর অধিকাংশ দেশেই মিলিটারি এয়ারপোর্ট সাধারণত অনেক দূরে হয়, কিন্তু আমাদের এখানে সেই বাস্তবতায় এটা সম্ভব না। আর আরেকটা জিনিস আপনি স্বীকার করবেন যে আজকে আমরা খুব দুর্ভাগ্যবশত একটা বিমান বাহিনীর বিমান ক্র্যাশ করেছে এবং অনেক জনবলের ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে যদি এয়ার ইন্ডিয়ার মতো একটা বোয়িং ড্রিমল্যান্ডের যদি কোনো কারণে এরকম দুর্ঘটনার শিকার হতো, আমরা কি তখন বলতাম যে এটা এয়ারপোর্টটা এখান থেকে সরাই নিয়ে আরিয়াল খাঁ বিলে নিয়ে যাওয়া হোক, কারণ এটা এয়ারপোর্টের মাঝখানে? সো এই ধরনের পাল্টা যুক্তি আমাদের থাকতেই পারে। আমাদের যদি আমরা সচেতন ভাবে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সম্পদের যে অ্যাভেলেবিলিটি এবং অর্থের যে অ্যাভেলেবিলিটি এবং যুগের যে চাহিদা, এই দুটো একটা ব্যালেন্স করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি আমাকে প্রশ্ন করে যে তাহলে কি করা উচিত, আমি বলবো যে আমাদের ম্যানেজমেন্ট এবং ইকুইপমেন্ট সিস্টেম আমাদের ইমপ্রুভ করা উচিত, ট্রেনিং ইমপ্রুভ করা উচিত। একটা এয়ারপোর্টের মধ্যে দীর্ঘদিন ধরেই এখানে মানে 85 সালের পর থেকেই এয়ারফোর্স এবং সিভিল সিভিল সমস্ত বিমান, হেলিকপ্টার, ট্রেনিং এয়ারক্রাফট ফ্লাই করে আসছে। কিন্তু এখন এটা ট্রাফিক অনেক বেড়ে যাওয়ায় আমাদের যে সমস্ত ইকুইপমেন্ট থাকা উচিত ছিল সেই ইকুইপমেন্ট কিন্তু নাই। আমাদের যে সমস্ত কন্ট্রোলার আছেন তাদের যে ট্রেনিং থাকা উচিত ছিল তাদের নাই। তাদের কাছে যেই রাডার বা অত্যাধুনিক যেই প্যানেল থাকা উচিত ছিল আমার জানা মতো অধিকাংশ নেই। আমরা অনেক পিছিয়ে আছি। সো এই সমস্ত ম্যানেজমেন্টটাকে যদি অ্যাক্টিভেট করা যায়, আধুনিকায়ন করা যায়, তাহলে কিন্তু এই সহ অবস্থানে এটা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। জি, যদি বলি যে মানে একই রানওয়েতে সামরিক এবং বেসামরিক বিমান যে ওঠানামা করছে, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন আর এটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার যদি অর্থ থাকতো অবশ্যই এটা আমি আলাদাভাবে করতাম। এটা অবশ্যই একটা আইডিয়াল সিচুয়েশন হতো যে আমি এয়ারফোর্স একদিকে এবং সিভিল এভিয়েশন একদিকে, কিন্তু আমাদের এটা বাস্তবভাবে এটা সম্ভব না। আপনি যদি বলেন যে আমাদের সমস্ত এই এয়ারপোর্ট ক্লোজ করে, মানে এয়ারবেস ক্লোজ করে দিয়ে এটা কক্সবাজারে পাঠিয়ে দেওয়া উচিত, এটা কিন্তু হাস্যকর শোনাবে। আপনার অ্যাসেট গুলো আপনি কোথায় লোকেট করবেন, কোথায় রাখবেন, যেখান থেকে আপনি খুব কুইকলি মুভ করাতে পারবেন। অপারেশনাল রেডিনেস যদি আমরা বলি, আপনাকে অপারেশনালি কত কুইকলি এটাকে শত্রুর বিপক্ষে আপনি এটাকে এমপ্লয় করতে পারবেন।
মানে আপনার যুদ্ধের প্রস্তুতিটা কিরকম? আপনি আপনার সমস্ত অ্যাসেট যদি কক্সবাজারে রাখেন আর আর যদি ঢাকায় আপনার প্রয়োজনীয়তা হয় বা উত্তরে যদি প্রয়োজনীয়তা হয়, এবং তাহলে তো এটার ব্যালেন্স কোনো অ্যাপ্রোচ হলো না। সুতরাং আমি মনে করি যে অবশ্যই আমাদের কিছু কিছু ট্রেনিং, হ্যাঁ এটা হতে পারে যে কিছু কিছু ট্রেনিং ঢাকার বাইরে হতে পারে, কিছু কিছু অপারেশন ঢাকার বাইরে হতে পারে, কিন্তু আবার ঘুরে ফিরে তো একই কথা আসে। আমি একজন পাইলট হিসাবে আমার তো এয়ারপোর্টে আমাকে ল্যান্ডিং এন্ড টেক অফ প্র্যাকটিস করতেই হবে। জি, আপনাকে এই হিসেবে একটি প্রশ্ন করতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে উত্তরায় কিন্তু নিচু এলাকা এবং উঁচু বিল্ডিং শুরুতে ছিল না যখন এয়ারপোর্টটি করা হয়, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। আপনি একজন পাইলট হিসেবে এই উঁচু বিল্ডিং এর কেমন প্রতিবন্ধকতা আপনি মানে ফেস করেন আমি যখন ফ্লাই আমি করেন? গভীরভাবে আমি খুব ক্ষুব্ধ। আপনি আপনি জানেন যে টেক অফের ফানেল একটা আছে এবং ল্যান্ডিং এর একটা ফানেল আছে। তো এই ফানেলের মধ্যে কিন্তু আপনার স্থাপনা করার কথা না, কিন্তু তারপরে কিন্তু এই ফানেলের মধ্যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং গড়ে উঠছে। তো আমি ধরেই নিচ্ছি যে এগুলো রাজুক পারমিশন দেয়নি বা অন্যান্য যারা অথরিটি আছে তারা পারমিশন দেয়নি, তারপরও কিন্তু এটা গড়ে উঠছে। আপনি কিভাবে একটা স্কুল এই ফানেলের মধ্যে করেন? এখানে যে শব্দ, এটা প্রচন্ড শব্দ। এটা শুধু ফাইটার পাইলট না, এটা বিমান একটু পর পর 787 বা বোয়িং বা এয়ারবাস সমস্ত প্লেন গুলো ওঠার নামা করছে। এখানে আপনি কিভাবে একটা স্কুলকে স্থাপন করেন? আপনি কিভাবে এখানে একটা হসপিটাল স্থাপন করেন যেখানে রোগীরা শব্দেই তো তারা অসুস্থ হয়ে পড়বে? আমাদের আমরা আমাদের স্বাভাবিক যেই মানে আমাদের যে মূল্যবোধ বা আমাদের যেই এটা কিন্তু আমি শব্দটা খুঁজে পাচ্ছি না, যে আপনি আপনি ইচ্ছা করলেই সবকিছু আপনি মন মতো করতে পারেন না, আপনাকে আইন মানতে হবে। রাজুক বা অন্যান্য প্রতিষ্ঠান যারা আছে তারা জাস্ট একটা একটা কন্ট্রোলিং অথরিটি, বাট আমাদের মানুষকে কিন্তু সচেতন হতে হবে। আমি আমি মাইলস্টোন স্কুল যিনি স্থাপন করছেন তার প্রতি আমার প্রশ্ন থাকবে, কিসের ভিত্তিতে আপনি এখানে স্কুলটা করলেন? এইটা অ্যাপ্রোচ ফানেলে একদম ফাইনালে মানে ল্যান্ডিং এর আগ মুহূর্তে আমি তো ভয় পাই যে আমি একটা স্কুলের উপর দিয়ে যাচ্ছি। আমার সৌভাগ্য, আল্লাহর হাজার শুকরিয়া যে আমি আমার প্রত্যেকটা টেক অফ বা ল্যান্ডিং সেফ হয়েছে। আমার নাও তো হতে পারতো, আমি তো রানওয়ে মেক নাও করতে পারতাম। এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব যত বিমান দুর্ঘটনা হয় তার ম্যাক্সিমাম কিন্তু টেক অফের পরপর অথবা ল্যান্ডিং এর আগ মুহূর্তে, সবচেয়ে সেন্সিটিভ সময়ে। তো এই এই জায়গাটা খালি রাখা, আপনি যতই বলেন এই জায়গাটা খালি রাখা কিন্তু আমাদের দায়িত্ব ছিল। কিন্তু এগেইন এটা আবার বাস্তবতার ব্যাপার আসে যে আমাদের তো সবকিছুই লাগবে, বাট এই সবকিছু লাগবের মধ্যে আমাদেরকে কিন্তু একটা ব্যালেন্স করে চলতে হবে। মানুষের শুভ বুদ্ধি কাজ করবে, এটাই হচ্ছে আমি আশা করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বিমান চলাচলে নিরাপত্তা ইস্যু নিয়ে। এর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সেনা পাইলট কর্নেল মোহাম্মদ সোহেল রানা।